নমস্কার। আজ বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আমাদের এই যে অনুষ্ঠান রাজনীতি টি-20 অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ এই প্রোগ্রামটার নামই হচ্ছে রাজনীতি টি-20। আর কাউকে আলাদা করে বলে দিতে হবে না যে যেহেতু বিধানসভার ভোট দরজায় কড়া নাড়ছে, মাঠ পেতে উঠেছে, যেরকম ক্রিকেটের টি-20 ম্যাচে আমরা দেখি পারতে পারতে উত্তেজনা, এবং সেই উত্তেজনার একটা নির্যাসও চলে আসছে আমাদের কাছে। আমরা আগে বেশ কয়েকটা আমরা রাজনীতি টি-20 এই আলোচনাতে এসআইআর নিয়ে কথা বলছি মানে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা একটা বার্নিং ইস্যু। শুধু ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে আমরা জানি কয়েকটি রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে বিধানসভার, এবং সেখানে এই প্রক্রিয়া চলছে, এসআইআর প্রক্রিয়া চলছে। এবং সেখানেও একটা বিশেষত্ব আছে। অন্যান্য রাজ্যে যেভাবে এসআইআরকে নিয়ে কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ঠিক পশ্চিমবঙ্গে একটা অন্য চরিত্রে তাদের দেখা যাচ্ছে। সেই চরিত্রটা হচ্ছে একটা নির্লজ্জ পক্ষপাতিত্ব, এবং যেটা স্বাধীনোত্তর ভারতবর্ষে নির্বাচন কমিশনের কাছ থেকে কেউ কোনোদিন আশা করে। সেরকম একটা পক্ষপাতিত্ব নিয়ে কাজ তারা নির্লজ্জভাবে করে যাচ্ছে। নির্লজ্জ আমি খুব জ্ঞানত বলছি এই জন্যে যে ভারতবর্ষের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। আমাদের গণতন্ত্রকে আমরা গর্ব করি, যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হচ্ছে পশ্চিমবঙ্গের, এই ভারতবর্ষের গণতন্ত্র। তা সেই গণতান্ত্রিক একটা রাষ্ট্রে আমাদের কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু 3বার নির্বাচিত হননি, 4বারের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। 7বার তিনি কেন্দ্রীয় লোকসভা তার সদস্য হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন একাধিকবার, রেলের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে তাকে চেয়ারে বসতে দেখেছি আমরা। তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার গণেশ কুমারকে পাঁচটি চিঠি দিয়েছে এই যে এসআইআর এর নামে ন্যাক্কারজনক কাজগুলো হচ্ছে তার বিরুদ্ধে, কিন্তু উত্তর মেলেনি। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে একটা, আমরা বলি যে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ অর্গানাইজেশন, তার যিনি প্রধান, তার যা বক্তব্য যে সরকার ভুল করছে, নির্বাচন কমিশন ঠিক করছে, সেটাও তো তিনি চিঠিতে বলতে পারতেন, কিন্তু বলেননি। সেই কাটশিটটা তিনি দেখান। উল্টে তিনি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের মতন তিনি এবং তার কমিশন বারবার বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন যে কাজ করছে, নিবিড় ভোটার তালিকা সংশোধন, সেখানে বাঁধা পাচ্ছে, বিভিন্ন স্তরে বিভিন্ন পদে তাদের বাঁধা দেওয়া হচ্ছে, এবং সেটাতে প্রশাসনিক মদত আছে, শাসক দলের মদত আছে। কিন্তু তিনি তার যে ভুলগুলো, নির্বাচন কমিশনের যে ভুলগুলোর জন্যে মানুষকে হয়রানি হেনস্থার শিকার হতে হচ্ছে, একটা প্রশ্নেরও তিনি উত্তর দেননি। অদ্ভুত ব্যাপার। এবং ভারতবর্ষে কোথাও কখনো যেটা হয়নি, হবেও কিনা জানি না, 100-র ওপর মানুষ মৃত্যুবরণ করেছে, হয় আত্মঘাতী হয়েছে, নয় মারা গিয়েছে। এই যে একটা অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার যে বক্তব্য যে না আমাদের কোনো দোষ নেই, যারা মারা গেছে সেটা অন্য ব্যাপার, বা কিচ্ছু কোনো বক্তব্য তাদের এখনো পর্যন্ত পাওয়া যায়। এই পরিস্থিতিতে ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয়, যার ইংরেজি নাম সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে বহু ভোটার, রাজনৈতিক দল তারা মামলা করেছে যে কি চলছে পশ্চিমবঙ্গে, এটা কি চলছে নির্বাচন কমিশনের যে কাণ্ড কারখানা ভোটার তালিকা সংশোধনের নামে। সেই মামলা পার্লামেন্ট পর্যন্ত গিয়েছে, এই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, এবং সেখানে ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে। রাজনৈতিক দলগুলো তো বটেই, সাধারণ মানুষ যারা এসব জিনিসগুলো একটু একটু বোঝেন, তারা দেখেছেন কালো গাউন পরে
খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুপ্রিম কোর্টের এজলাসে গিয়ে দাঁড়িয়েছে। কিসের জন্য? মানুষের যে গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্ব, সেইটা গিয়ে চ্যালেঞ্জের মুখে। গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এর চেয়ে বড় চ্যালেঞ্জ, এর চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে না। সেই বিপদে সাধারণ মানুষের কথা দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলার ক্ষমতা রাখেন ওই বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্ট্রিট ফাইটার, রাস্তায় আন্দোলন করে জান বাজি রেখে জীবনে ঝুঁকে নিয়ে তিনি 40টা বছর পার করেছেন রাজনীতিতে, এবং আজও তার সেই রণাঙ্গনে মমতা এই যে একটা তার ভাবমূর্তি, সেটাকে একেবারেই মিলিয়ে যায়নি, একটুও মলিন হয়নি। আবার তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করে প্রমাণ করেছে। হ্যাঁ, যখন ইডির অফিসাররা এসে, ইডিটার তো নামই হয়ে গিয়েছে যে বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট, তা ঠিক ইলেকশন আসলে আপনারা দেখুন সব ইডি ফিডি সব সক্রিয় হয়ে ওঠে। তারা এসেছিল একেবারে অন্ধ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, যে আইপ্যাক যারা সাংগঠনিকভাবে একদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজকর্ম দেখাশোনা করে, সবাই জানে, এটাই কোনো লুকোছাপা নেই, কোনো গোপন কিছু না। বিজেপির কোন এজেন্সি তাদের কাজ করে, যাবতীয় কাজ, মানে মিছিলে লোক দেওয়া পর্যন্ত তাদের করতে হয়, তাদের নাম কেউ জানে না, কিন্তু আইপ্যাকের নাম সবাই জানে। সেই আইপ্যাকের প্রধানের বাড়িতে হানা দিয়েছে। কিসের মামলা? 3 বছর আগের একটা মামলা করা হয়েছে, ফেক মামলা হানা দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে রুখে দাঁড়িয়েছে, এবং তিনি আইনের চোখে ঠিক করেছেন, ভুল করেছেন, সেটা তো নিশ্চয়ই বিচার্য বিষয়। কিন্তু আপনি ভাবুন যে তার গার্ডস, একটা অন্যায় একটা এজেন্সি অন্ধভাবে একটা দলের হয়ে কাজ করছে, সেই কাজের প্রতিবাদ তিনি একেবারে সামনে দাঁড়িয়ে করেছেন, তাদের সামনে গিয়ে করেছেন। এই ক্ষমতা ভারতবর্ষে কজন মুখ্যমন্ত্রীর আছে, কজন রাজনৈতিক ব্যক্তিত্বের আছে? নেই, সবাই গুটিয়ে যায় ভয়ে। এরা এই যে ভয় দেখায়, জুজু দেখায়, সিবিআই, ইডি, তাতে গুটিয়ে যায়, ভয় পেয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বান্দা নন। তিনি তার রাজনৈতিক জীবনে সেটা বারবার প্রমাণ করেছেন। সিপিএম তাকে খুন করে শেষ করে দিতে চেয়েছিল, বারবার তার লাইফ অ্যাটেম্প্ট হয়েছিল, তাকে মেরে ফেল পারেনি। ঈশ্বর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং ঈশ্বর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। ভারতবর্ষের রাজনীতিতে আজকে যে একের পর এক অন্যায় নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার করে চলেছে, তার প্রতিবাদের যে কণ্ঠ, সেখানে সর্বাগ্রে যিনি রয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে ওনার নাম বাংলার বাঘিনী হয়নি, যেটা বলছিলাম। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি সওয়াল করলেন যে এটা কি হচ্ছে, এই যে মানুষগুলোর হয়রানি, এবং এই যে চক্রান্তর মাধ্যমে কোটি কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমি আগেই বলেছি এই অনুষ্ঠানে, সিপিএম তার একটা রিগিংয়ের একটা মেথড ছিল, সেটা হলো স্রুড মেথড। চুপি সারে সব জিনিসটা হতো। এরা একটা ক্রুড মেথড নিয়ে সেই নির্বাচনের কারচুপিটা ভোটার তালিকা থেকে শুরু করতে চাইছে। কারণ তারা জানে মানুষ ভোট দিলেই বিজেপির বিরুদ্ধে ভোট পড়বে, এবং আজকে এসআইআর নিয়ে মানুষের ক্ষোভ, রাগ যে জায়গায় পৌঁছেছে, এখনই যদি ভোট হয় তাহলে বিজেপি জানে তাদের শক্ত কোনো মাটিতে তারা দাঁড়িয়ে ভোট লড়াই করতে পারবে না। সেই জন্যে অন্ধ, নির্লজ্জ যাই বলুন, নির্বাচন কমিশনকে ঢাল করে ওই এসআইআর এর নামে কারচুপি করে ভোটে জিতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু বাংলা আবার জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, তাকেই যে বাংলা চায়, এই যারা জোর জবরদস্তি একটা ফ্যাসিস্ট কায়দায় দখল করতে চাইছে একটা রাজ্য, তাদের মুখের উপর জবাব কিন্তু 2026 সালে আবার মানুষ দেবে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, কি বললেন? যে কেউ কোনোদিন শুনেছেন যে ভোটার লিস্ট তৈরি করার জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন? সেই মাইক্রো অবজারভার কারা? অন্য রাজ্যে, বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, সেইখান থেকে সরকারি
অফিসার কর্মচারীদের নিয়ে এসে 8,500 প্রায় মাইক্রো অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন, যে তারা অন্ধভাবে ওই বিজেপি নাম পাঠাবে। বিজেপি নাম পাঠানোর ক্ষমতা নেই, তারা ভোটারদের চেনে না, জানে না, ভোটার লিস্ট ওসব কিচ্ছু করতে হবে। ওই এজেন্সি নাম পাঠাবে, আর সেই এজেন্সি মানে ওই যে এজেন্সি, ওরা প্রাইভেট এজেন্সি যা বিজেপির সব কাজকর্মগুলো করছে, সেই দেখে দেখে তারা নাম লিস্ট থেকে বাদ দেবে। সুপ্রিম কোর্ট মানল না, কষিয়ে চড় দিল নির্বাচন কমিশনকে। যেটা কি হচ্ছে, এসব হবে না। মাইক্রো অবজারভার যদি রাখতে হয়, ওই রাজ্যের অফিসারদের নিতে হবে, রাজ্য সরকারি কর্মচারীদের নিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীরা তো, এটা একটা রাজনৈতিক সচেতন রাজ্য। বিএলওদের যে কাজটা নির্বাচন কমিশন করাতে পারছিল না, পারেনি, সেইটা মাইক্রো অবজারভারদের দিয়ে বাইরে থেকে নিয়ে এসে করাবার চেষ্টা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট একটা কোষে চড় মেরেছে, এবং সেই সুপ্রিম কোর্টের সওয়ালটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। অনেক বিশিষ্ট আইনজীবীরা দাঁড়িয়েছিলেন, লড়াই করেছেন, আরও করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও দাঁড়িয়েছিলেন, বলেছিলেন এটা কি হচ্ছে। সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিয়েছে, বলেছে না, মাইক্রো অবজারভার এ করা যাবে না, মাইক্রো অবজারভার রাখতে হবে, কিন্তু সেটা রাজ্যের কাছ থেকে তালিকা নিতে হবে, সরকারি কর্মচারী অফিসারদের তালিকা নিতে হবে, সেই মতো কাজ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেভাবে তড়ি ঘড়ি এই কাজ করার চেষ্টা হচ্ছে, সেটা কিছুতেই সুষ্ঠু ভোটার তালিকার পক্ষে যেতে পারে না। সুপ্রিম কোর্ট তার কথা শুনেছে, সহমত পোষণ করে নির্বাচনে, আপনারা জানেন, ভোটার তালিকার দিন বৃদ্ধি করেছে। তালিকা যে সংশোধনের কাজ, সেটা সময় হিয়ারিং চলছে, আপনারা জানেন, সেটা নাটক। 1,37,00,000 মানুষকে চিহ্নিত করা হয়েছে সন্দেহজনক। কেন? বিয়ের পর তার পদবি পাল্টে গেছে, সেটা স্বাভাবিক। নামের সঙ্গে কুমার আছে, আমার নাম প্রবীর কুমার ঘোষাল, এই কুমার কেন আছে, কি এটাতে প্রবীর ঘোষাল, ওটাতে কুমার কেন আছে, এইসব নানা রকম অসঙ্গতি খুঁজে বার করে 1,37,00,000 ভোটার, আসলে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত নির্বাচন কমিশন করেছিল। কিন্তু এখনো পর্যন্ত সেইটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি, কারণ ওই বাঘিনী আছে, কাউকে ছাড়বে না ও নির্বাচন কমিশন। আপনারা এটাও জানেন যে নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করার জন্য পার্লামেন্টের মেম্বারদের নিয়ে তৃণমূল একটা মুভমেন্ট করছে। এটাও একটা ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষের নজিরবিহীন কাণ্ড। এরকম জিনিস আগে কখনো হয়নি। যে এই আসলে নির্বাচন কমিশনটা আপনার মনে রাখতে হবে, এই নরেন্দ্র মোদীর সরকার সেখানে আইন পরিবর্তন করে এইখানে এই নির্বাচন কমিশনার কে হবেন সেইটা ঠিক করার যে বডি ছিল, সেই বডিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তাকে আইন করে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সবটাই সরকারি নমিনি, মানে সরকারের একজন ক্ষয়ের খাঁকে ওই পদে বসানোর আইনও নরেন্দ্র মোদী সরকার করে ফেলেছে নির্লজ্জভাবে। গণতান্ত্রিক একটা রাষ্ট্রে যে সব কাজ তারা করছেন, সেগুলো ফ্যাসিজমের পদধ্বনি ছাড়া আমাদের আর কিছুই মনে হয় না। এবং সেই প্রতিবাদটা বিরোধী রাজনৈতিক দলরা করছে, অবশ্যই করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেই প্রতিবাদ আন্দোলনকে যেখানে নিয়ে গেছে, তাতে সারা ভারতবর্ষ দেখছে যে একজন নেত্রীর জন্ম বাংলা দিয়েছে, যে বাংলা কখনো নতজানু হয়নি, কখনো বঞ্চনা মেনে নেয়নি। এবং আমরা জানি, নেতাজি সুভাষ বোস থেকে ডক্টর বিধানচন্দ্র রায়, কেউ কখনো কেন্দ্রের যে বঞ্চনার রাজনীতি, সেই রাজনীতিকে মেনে নেয়নি। তারা প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, এবং সেই বাংলার উত্তরসূরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও ছেড়ে কথা বলছেন না, প্রতিটা পদে লড়াই করছেন, লড়াই করবেন, এবং এই লড়াই সাধারণ মানুষের লড়াই পরিণত হয়েছে। একটা মস্ত বড় ইস্যু, প্রত্যেকটা মানুষ ভাবছেন যে আমার বোধহয় নাগরিকত্ব চ্যালেঞ্জ করবে এই নিবিড় ভোটার তালিকার সংশোধন, কিন্তু না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হতে দেব না। এবং সুপ্রিম কোর্টও বলেছে যে এমন কিছু করবেন না যাতে সাধারণ নাগরিক, যারা ভোটার, যার অধিকার আছে, তার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। ধরে নেওয়া হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। আপনারা কিন্তু যার নাম
ভোটার তালিকায় থাকবে না, তালিকা প্রকাশের পরও কিন্তু তার আবেদন করার সুযোগ আছে, তার ভোটার লিস্টে নাম তোলার সুযোগ আছে। এই সুযোগটা ছাড়বেন না। এই তালিকাতেও গরমিল থাকতে পারে, এই তালিকাতেও প্রচুর ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে, কিন্তু আপনারা কেউ সেই তালিকা যারা নাম বাদ পড়বে কেউ ছেড়ে দেবেন না। 5 দিনের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। সেই আবেদন আপনি অবশ্যই করবেন, করে আপনার যে ভোটাধিকার, আপনার যে নাগরিকত্বের অধিকার, মৌলিক গণতন্ত্রের মৌলিক অধিকার, সেই অধিকারকে আপনি ছেড়ে দেবেন না। অবশ্যই আপনার নাম যাতে ভোটার তালিকায় থাকে, মাটি কামড়ে লড়াই করবেন। আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস আছে, এটা সবসময় মাথায় রাখবেন। বিজেপি মানে বঙ্গ বিজেপি দিশেহারা হয়ে গেছে। কেন? আগের T20 রাজনীতির T20 অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট। নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন এবছর, তাতে একেবারে কাদায় বসিয়ে দিয়েছে বঙ্গ বিজেপিকে। প্রায় 1.5 ঘন্টার বক্তৃতা, বাজেট বক্তৃতা, একবারের জন্য বাংলার নাম উচ্চারণ করেন। অথচ আপনি দেখুন, বিহারে নির্বাচন হয়েছে গত বছর, সেই নির্বাচনের আগে কেন্দ্রীয় বাজেটে বিহারকে উজাড় করে 60,000 কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট ওখানে অনুমোদন করেছে নির্মলা সীতারামের যে বাজেট, মানে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী অমিত শাহের যে সরকার করেছিল। আর বিহারের নাম তিনি যে বাজেট বক্তৃতা করেছিলেন আগের বার 7 বার উচ্চারণ করেছিল, যে বিহারের জন্য তারা গর্বিত, বিহারে কি কি কাজ করতে চায়। বাংলার যে বাঙালি অস্মিতা, সেটাকে তারা বোধহয় ভয় পায়, বিজেপি ভয় পায়। কারণ তারা তো সত্যি, তারা বারবার প্রমাণ করেছে যে তারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। বিভিন্ন রাজ্যে আপনি রোজই সংবাদপত্রে, টিভিতে দেখছেন কিভাবে বাংলা, শুধু বাংলা ভাষাটা ব্যবহার করার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে। এর আবার বন্দে মাতরম নিয়ে বিরাট উঠছে। বঙ্কিমদা বলে ফেলেছিলেন, যিনি স্রষ্টা এই সঙ্গীতের, তাকে বলে দিয়েছিলেন যে বঙ্কিমদা, সেটা মেরামতি করবার জন্য বন্দে মাতরম যেন বিজেপির আবিষ্কার, বাংলার কোনো ব্যাপার না, ওটা বিজেপির আবিষ্কার। আরে ভাই, তোরা ভাই একেবারে বাংলা বিরোধী, সেটা বারবার প্রমাণ হয়েছে। ভোট আসলেই ওই একটা কঠিন উচ্চারণ, বাংলা উচ্চারণ করে বাঙালিকে বোঝানোর চেষ্টা, আমরা বাংলাকে ভালোবাসি। ভালোবাসো কি না তার সবচেয়ে বড় তো প্রমাণ দেওয়ার ব্যাপার ছিল, দরকার ছিল ওই বাজেটে। কেন্দ্রীয় যে বাজেট পেশ হয়েছে, কি আছে? কিচ্ছু নেই। একটা বাংলার নাম উচ্চারণ করেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর চেয়ে আর লজ্জার কি আছে? সেই লজ্জা বিজেপি ঢাকার যখন জায়গা খুঁজছে, তখন ঐতিহাসিক একটা বাজেট সামনে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এবারে যে বাজেট তিনি পেশ করেছেন, সেই বাজেট আগামী দিনে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, তার অন্ধ অনুকরণ আমরা দেখছি বিভিন্ন রাজ্যে। শুরু হয়েছিল মহারাষ্ট্র থেকে, শেষ হয়েছে বিহারে, ইতিমধ্যে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, সমস্ত রাজ্যে বিজেপি যে ক্ষমতা দখল করেছে, তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। তার নানা রকম নাম হয়েছে বিভিন্ন রাজ্যে। আমরা সবাই জানি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা, একটা প্রকল্প, সামাজিক সুরক্ষা দেওয়া নারী সমাজকে, সেটা তিনি করে দেখিয়েছিলেন, মুখে নয়। তার আগে আপনারা জানেন যে কন্যাশ্রী আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল, রাষ্ট্রসংঘের পুরস্কার নিয়ে এসছেন। ভারতবর্ষের কোনো স্টেট গভর্নমেন্টের কোনো প্রকল্প এইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত হয়নি। কন্যাশ্রীকে যেভাবে তারা রেকগনাইজ করেছে। এরপর লক্ষ্মীর ভাণ্ডার, এবং লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা জানেন এবারে যে বাজেট পেশ হয়েছে, তাতে সাধারণ মহিলারা 500 টাকা আরও পাবেন, আর বেশি পাবেন। আর যারা SC ST, তারা 700 টাকা বেশি পাবেন। এবং 2.5 কোটির মতন মহিলা পশ্চিমবঙ্গে উপভোক্তা এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে তারা পান, এবং কোনো মাসে তাদের টাকা আটকায় না। বিহারে ভোটের আগে 10,000 টাকা ঢুকিয়ে দেওয়া হলো প্রায় 1.5 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। যেই ভোট মিটে গেল, নানা আছিলায় সে প্রকল্পে বন্ধ হয়ে গেছে।
পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের মুখে সেটা চালু হয়নি, চালু হয়েছে এবং চলছে। তার উপর এবারে যেটা আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা বাজেটে, যে বললাম যে আগে সব ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে, কন্যাশ্রীতে দেখিয়েছেন, সবুজ সাথীতে দেখিয়েছেন, স্বাস্থ্য সাথীতে দেখিয়েছেন। স্বাস্থ্য সাথী তো সারা ভারতবর্ষ বুঝতে পারছে না, ভাবতে পারছে না যে কি করে তারা করবে করে মানুষের এই উপকার। এটা ভাবতে পারেন এইরকম একটা এত বড় রাজ্য, এত মানুষের বসবাস, সেখানে সমস্ত সরকারি চিকিৎসা ব্যবস্থা প্রায় 95% ব্যবস্থাটা হচ্ছে পুরো বিনামূল্যে, বিনা পয়সায় চিকিৎসা তারা পাচ্ছেন সরকারি হাসপাতাল থেকে। এটা অভাবনীয়। স্বাস্থ্য সাথী কার্ডের যে সুবিধে, যত কোটি টাকা এই কাজেতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ব্যয় করছে, ভারতবর্ষে আর কোন আর একটা সরকার দেখাতে পারবেন? বিজেপি তো এতগুলো সরকার চালাচ্ছে, কোথায় আছে? কোথাও নেই, শুধু পশ্চিমবঙ্গে আছে। এবারে যে ঐতিহাসিক প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন, সেটা হচ্ছে বাংলার যুবসাথী। ভীষণভাবে আপনার আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে কেন্দ্রের যে সরকার, সেই সরকার আপনার যে বাজেট পেশ করেছে, সেখানে কিন্তু বেকারদের নাম উচ্চারণ করা হয়নি। কেন্দ্রীয় সরকারের একটা পরিসংখ্যান দপ্তর আছে, সেই দপ্তরটার নাম হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এই ডিপার্টমেন্ট তার রিপোর্টে বলছে যে 2025 সালের শেষ 3 মাসে, 2025 সালের শেষ 3 মাসে গোটা দেশে 3,29,00,000 মানুষ বেকার হয়েছে। ব্যাপারটা ভাবুন, 3 মাসে, মাত্র 3 মাসে গোটা দেশে, লাস্ট ইয়ারে গোটা দেশে 3,29,00,000 মানুষ বেকার হয়েছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ নয়, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর, তার একটা দপ্তরের একটা দপ্তর এই রিপোর্টটা করছে। সেখানে আপনারা নরেন্দ্র মোদী সরকারের যে বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছে, সেই বাজেটে কোনো উচ্চবাচ্চা আছে বেকারদের নিয়ে? একটা কথা সেখানে উচ্চারণ করা হয়নি বেকারদের নিয়ে। হোয়ারেস মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পেশ করেননি, করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা জানি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই বাজেট। সেখানে যে বাংলার যুবসাথী, এই একটা লক্ষ্মীর ভাণ্ডারের মতন সারা দেশে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কয়েক মাসের মধ্যেই দেখবেন অন্যান্য রাজ্য এটাকে অন্ধ অনুকরণ করার চেষ্টা করছে। এতে কি আছে? প্রায় ধরুন পশ্চিমবঙ্গের বেকারত্বটা কিন্তু ভয়ঙ্কর, সেটা অন্য স্টেটের চেয়ে, কিন্তু অন্য স্টেটের চেয়ে আমরা এখানে বেকারিত্ব ঘোচাতে অনেকটা যে সফল হয়েছে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, সেটাও কিন্তু ওই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্টে বলা হয়েছে যে উনি মানে থেকে আপনার কি বলে, কেন্দ্রীয় সরকারের এই তথ্যই বলছে যে 2017-18 সাল থেকে গত বছরের শেষ পর্যন্ত সারা দেশে বেকারি বৃদ্ধি পেলেও ওয়েস্ট বেঙ্গলে 45.65% বেকারত্ব কমেছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ এখানে নানাভাবে বেড়েছে। তাও বেকারিত্ব সারা দেশের মতন, সারা বিশ্বের মতন পশ্চিমবঙ্গ একটা বড় বোঝা। সেই বোঝা লাঘব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট ওয়েতে বেকারদের প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত এই বাংলার যুবসাথী প্রকল্পে ঘোষণা করেছে। এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা ভাবা যায়নি, বেকার ছেলেরা ভাবতে পারছে না, অনেকে কেঁদে ফেলেছে, আমরা টিভিতে দেখেছি যেটা শুনি। এবং এই প্রকল্পটা ঘোষণা করে তিনি নির্বাচন বৈতরণী পার হতে চাননি। এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা যাতে
এই বেকার মাধ্যমিক পাশ করা বেকার ছেলেমেয়েরা পায়, তার জন্যে সরকার সক্রিয় ব্যবস্থা গ্রহণ করছে। এবং আমরা জানি আগামীকাল 15ই ফেব্রুয়ারি থেকে, রবিবার থেকে সমস্ত গোটা রাজ্যে এই 294টা নির্বাচন কেন্দ্রে আমাদের সরকার, রাজ্য সরকার, দুয়ারে সরকার ক্যাম্প করছে। এবং সেই ক্যাম্পে গিয়ে যারা বেকার ছেলেমেয়ে তারা ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করলে তাদের রিসিপ্ট দেবে এবং সেই রিসিপ্টের এগেস্টে তারা এই ভাতা পাবে। এবং আগামী 5 বছর এই ভাতা তারা পাবেন। তারপরে রিভিউ হবে যে তার অর্থনৈতিক পরিস্থিতি কি পাল্টেছে কিনা, কোন অবস্থায় আছে, সেই তারপরেতে আবার সেটা রিভিউয়ের পরে নেক্সট এটা ঠিক হয়। কিন্তু 5 বছর পর্যন্ত কনফার্ম যে 21 থেকে 40 বছর পর্যন্ত ছেলেমেয়েরা এই ভাতা গ্রহণ করতে পারবে। এবং এখানে শুধু ঘোষণা করে তিনি ক্ষান্ত হননি, এখানে দেখা যাচ্ছে যে এই খাতে যে আমাদের রাজ্য সরকার এই খাতে যে টাকাটা করেছেন, সেই টাকাটা 5,000 কোটি টাকা তারা এই বাজেট বরাদ্দ করেছে, যে এই টাকাটা রেখে দাও যাতে প্রতি মাসে আগামী 5 বছর এই বেকার যুবক যুবতীরা তারা এই ভাতাটা পায়। এটা ঐতিহাসিক ঘোষণা। আপনারা সবাই বলে, এই দেখবেন নরেন্দ্র মোদী বক্তৃতাতে যুবকদের কথা খুব করে বলে, যুবাও মহিলাও এসব বলে, কিন্তু তাদের সুরক্ষার জন্যে, সামাজিক সুরক্ষার জন্যে কোনো কাজ করেন না, শুধুই বক্তৃতা দেয়, প্রতিশ্রুতির ফুলঝুরি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এবং এরপরই দেখবেন বিধানসভা ভোট মিটে গেলে উনি যে আবার মুখ্যমন্ত্রী হবেন এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, বেরিয়ে পড়বেন, জেলায় জেলায় যাবেন, প্রশাসনিক বৈঠকে জিজ্ঞেস করবেন, এই যে ভাতা চালু হয়েছে, ওই যে ভাতাগুলো চালু ছিল সেগুলোর কি অবস্থা বলুন তো। এবং সেখানে ধরবে না আপনার জেলাতে তো এটা পিছিয়ে আছে, আপনারা কেন পিছিয়ে আছেন জবাব দিন। এই মুখ্যমন্ত্রী ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষ পায়নি, পাবেও কিনা আগামী দিনে আমরা জানি না। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো আমরা আলোচনা করেছি, যে মহিলারা, সাধারণ ঘরের মহিলারা 1,000 টাকা পেতেন, 500 টাকা বেড়েছে, তাদের হয়েছে 1,500 টাকা প্রতি মাসে। অলরেডি এই মাসের টাকা তারা পেয়ে গেছে। এই যে আমরা যে মাসের কথা বলছি সেই মাসের টাকা অলরেডি পেয়ে গেছে, মানে মার্চের যে মাস আসছে সেই মাস টাকা ঢুকতে আরম্ভ করেছে। আর SC ST যারা, তাদের 1,200 টাকা ছিল, 500 টাকা বেড়েছে, 1,700 টাকা হয়েছে, সেটা হয়ে গেছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার একটা ঘরে ঘরে যে ঢুকে গেছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং মহিলারা, এই বিহারে 71% মহিলা ভোট দিয়েছে, মানে প্রথম এই বিহারে যে কোনো বিধানসভা লোকসভা নির্বাচনে প্রথম পুরুষদের চেয়ে মহিলারা বেশি ভোট দিয়েছে। বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এটা হয়েছে, নকলটা হয়েছে, সেই নকলের পরিণতি হচ্ছে এটা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন এটা কিন্তু নয়। লক্ষ্মীর ভাণ্ডার সারা বছর পান, তাদের কোনো অভিযোগ কোনো জায়গা থেকে ওঠেনি যে আমাদের টাকা বন্ধ হয়ে গেছে, আমরা টাকা পাচ্ছি না, কোনো এলাকায় এরকম শোনা যায়। এবারে তার সঙ্গে যারা প্রান্তিক মানুষ, ক্ষেত মজুর শ্রমিক, অসংগঠিত শ্রমিক, তাদের কথাও এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এবং প্রকল্পের কথা বলেছেন। ক্ষেত মজুরদের বছরে 4,000 টাকা 2 কিস্তিতে ভাতা দেওয়া হবে, একটা খরিফ মৌসুমে দেওয়া হবে, একটা রবি মৌসুমে দেওয়া হবে। আমরা জানি সেই সময় যারা চাষিবাসী মানুষ তাদের খুব অর্থের টান থাকে, ভীষণ টাকা পয়সা দরকার লাগে। এই সময় মামাটি মানুষের সরকার তাদের পাশে থাকবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানে প্রতিশ্রুতি নয়, কাজ। সেচ কর চাষিদের দিতে হয়, আমরা জানি কৃষক সমাজকে অনেক টাকা করতে হয়, সেখানেও একটা কর মুকুবের ব্যবস্থা এই সরকার করেছে। এবং স্বাস্থ্যসাথী কার্ড, পেনশনভোগী মানুষ যারা সরকারি চিকিৎসা পান, যত টাকা সে তার পরিমাণও বাড়িয়ে দিয়েছেন। এটা বলছি যে আপনি যেখানেই টাকা, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী সকলেই খুশি যে তাদের সকলকে যতটা সম্ভব পেরেছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে,
2,00,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পায় এই রাজ্যের সরকার। শুধু বিজেপির কাছে নতজানু হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় হননি, তাই বাংলার প্রতি এই বঞ্চনা। আমরা জানি 100 দিনের কাজ, আবাস যোজনা, স্বাস্থ্য, জল প্রকল্প সব কিছুতে পুরো টাকা বন্ধ করে দিয়েছেন। এবং দেখুন, একটা গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক সরকার অন্তত দাবি করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 100 দিনের কাজ, তার টাকা দিতে হবে। ক মাস হয়ে গেল, টাকা এখনো দিল না। কেন্দ্রীয় সরকার এখনো টাকা দেয়, কয়েক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বাংলা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হার মানেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পের টাকা বন্ধ, তিনি টাকা জোগাড় করে সেসব কাজ চালু রেখেছেন। 100 দিনের কাজে, আবাস যোজনা, সব কাজ চালু রেখেছেন। এই যে পাড়ার সমাধান, এই যে রাস্তাঘাট নির্মাণ, কি চারিদিকে কর্মযজ্ঞ চলছে, সমস্ত রাস্তাঘাট। হ্যাঁ, আপনি দেখবেন টিভিতে মাঝে মাঝে দেখা অমুক জায়গায় রাস্তা ঠিক হয়নি। গোটা পশ্চিমবঙ্গে তো 10টা জায়গায় রাস্তা এখনো ঠিক হয়নি বা কিছু। তো কি হবে? কাজ তো সময় দিতে হবে। কাজ চলছে, কাজ শুরু হয়েছে। প্রতিটা বুথে 3 লক্ষ টাকা করে, 10 লক্ষ টাকা করে হচ্ছে এই দেওয়া হয়েছে, এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং সমস্ত বাংলা জুড়ে এই কাজটা হচ্ছে। কোথায় ভারতবর্ষে আপনি দেখতে পাবেন বলুন তো? এইভাবে মানুষকে একেবারে জনসংযোগের সবচেয়ে যেটা তৃণমূল স্তর, সেইখানে প্রশাসন গিয়ে এইভাবে স্মার্টলি কাজ করছে। কোথায় ভারতবর্ষে কোথায় আছে? কোন সরকার করে? কেউ করে? মমতা বন্দ্যোপাধ্যায় করে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কেন্দ্রের বিরুদ্ধে লড়াই অগ্রণী ভূমিকা নেন, আবার মানুষের মানুষের যে কাজ তার উন্নয়নে কাজে লাগবে, সেই কাজেতেও কিন্তু তিনি একটা 24 ঘন্টার হোল টাইমারের মতো কাজ করেন। এই মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কোন রাজ্য আর পাবে? কে পেয়েছে? কেউ পায়। পশ্চিমবঙ্গ তাই বাংলার মেয়েকেই চায় মমতা বন্দ্যোপাধ্যায় যে আবার নির্বাচনে জিতবেন। এই কাজগুলোই তার পক্ষে সবচেয়ে বড় সওয়াল। তার পক্ষে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে তার কর্মকাণ্ড, উন্নয়নের কর্মকাণ্ড। আর কেন্দ্রীয় সরকার, দিল্লির বিজেপির বাঙালি বিরোধী সরকারের যে আচরণ, তার জবাব হবে আগামী বিধানসভার নির্বাচন। সেটা আমরা ভাবতেই পারি।